$1 সমান 80 টাকা ছিল। এরপরে দেখা যাচ্ছে গভর্নমেন্ট করলো না $1 সমান 90 টাকা। এই দুটোর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ আমি যদি বলি তাহলে অবশ্যই এইটা ভালো, আর এইটা দেশের অর্থনীতির পক্ষে খারাপ সময় আসছে বুঝতে। এবার বলবে কেন? এখানে তো স্যার $1 সমান 80 টাকার সমান, এখানে $1 সমান 90 টাকার সমান, তাহলে আমরা ছোটোবেলা থেকে জানি 80 টাকা ছোট 90 টাকা বড়, তাহলে তো সেই হিসেব অনুসারে এই অবস্থাটা ভালো। কিন্তু আপনি কেটে দিয়ে বলছেন না এই অবস্থাটা ভালো। কেন না? $1 সমান যখন 80 টাকা, আমি যদি ইন্ডিয়ান হিসাবে ভাবি তাহলে আমি 80 টাকা যদি আমেরিকায় পাঠাই, এটাকে যদি আমি আমেরিকা ধরি আর এটাকে যদি ইন্ডিয়া ধরি, তাহলে 80 টাকা যদি আমি আমেরিকায় পাঠাই তাহলে $1 সমান যে দ্রব্য, দ্রব্যের আকারে ভাবো, $1 সমান যে দ্রব্য সেটা আমি আমার দেশে আনতে পারব। কিন্তু যদি আমাদের দেশে আমদানি বেড়ে যায়, রপ্তানি কমে যায়, অর্থাৎ লেনদেন ব্যালেন্সে যেটাকে ঘাটতি বলি, আমরা আগে পড়েছি লেনদেন ব্যালেন্সে ঘাটতি, সেই ঘাটতি যদি দেখা যায় তাহলে কিন্তু রিজার্ভ ব্যাংক কি করে না টাকার অবমূল্যায়ন করে দেয়, মানে টাকার ভ্যালুয়েশনটা কমিয়ে দেয়। কিভাবে ভ্যালুয়েশন কমে এই উদাহরণটাই তোমাকে সেটা বোঝাবে। তাহলে তুমি কি 80 টাকায় আমেরিকা থেকে $1 সমান দ্রব্য আনতে আগে, এখন 90 টাকা হয়ে গেছে। তুমি বলবে বাহ ভালোই তো হয়েছে। না, দ্রব্যের আকারে ভাবো। দেখো 90 টাকা যদি আমি এখন দেই তাহলে আমেরিকা থেকে এখন $1 দ্রব্য আনতে পারবো। আগে যেটা 80 টাকা দিলে আনতে পারতাম এখন সেটাকে 90 টাকা দিয়ে আনতে হচ্ছে। তাহলে এটা আমার দেশের সাপেক্ষে আমেরিকা থেকে দ্রব্য আনার গল্প বললাম। উল্টো দিক থেকে ভাবো, আগে $1 দিলে ভারত থেকে মাত্র 80 টাকার দ্রব্য আমেরিকা আনতে পারত, এখন তার থেকে কম টাকা দিয়ে, কারণ এখন যদি আমি এই 90 টাকার সাপেক্ষে ভাবি তাহলে এখন $1 যদি আমি পাঠাই তাহলে কিন্তু 90 টাকার সমান দ্রব্য আনতে পারবো। তাহলে দেখো প্রথম অবস্থায় ভারতীয় দ্রব্যটা কি ছিল, ভারতীয় দ্রব্যটাই 90 টাকার সাপেক্ষে কি ছিল। যদি আমি এই দুটো অবস্থাকে বিশ্লেষণ করি তাহলে একটা ঘটনা এখান থেকে উঠে আসবে, যে টাকার অবমূল্যায়ন করার ফলে আমেরিকার কাছে আমাদের দেশের দ্রব্যটা সস্তা হয়ে গেছে। কেন না? সে $1 দিয়ে 80 টাকার সমান দ্রব্য পেত, এখন $1 দিয়ে 90 টাকার সমান দ্রব্য পাচ্ছে, তার মানে দ্রব্যের আকারে বেশি নিয়ে যেতে পারছে। আর ঠিক উল্টো ঘটনা ঘটছে, আগে 80 টাকা দিলে $1 সমান দ্রব্য পেত, এখন সেই একই পরিমাণ দ্রব্য পেতে গেলে তাকে অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে। তার মানে টাকার অবমূল্যায়ন যদি হয়, আমি এই উদাহরণের সাপেক্ষে বলতে যাচ্ছি যে যদি অবমূল্যায়ন হয় তাহলে কিন্তু কি হবে ঘটনা, আমাদের দেশের দ্রব্য বিদেশিদের কাছে সস্তা হয়ে যাবে আর বিদেশিদের দ্রব্য আমাদের কাছে দামি হয়ে যাবে। মানে ব্যাপারটা সে উচ্ছার রস খাওয়ার মতো গল্প। উচ্ছার রস তেতো লাগে, তা সত্ত্বেও কিন্তু সরকার এই নীতি গ্রহণ করে। এবার বলবে স্যার কেন এই নীতি গ্রহণ করছে সেটাও তো জানতে হবে, যে আমি ইচ্ছে করে আমার দেশের দ্রব্যকে সস্তা করে দেবো আর অন্য দেশ তার দ্রব্যকে দাম বাড়িয়ে দেবে বা দাম বেড়ে যাবে আমার কাছে, তাহলে সেটা কেন করে না? এমন পরিস্থিতি আসে যখন লেনদেন ব্যালেন্সে ঘাটতি দেখা যায়। সব সমস্যার মূল হচ্ছে লেনদেন ব্যালেন্সের ঘাটতি। এই যে লেনদেন ব্যালেন্স যেটা তোমরা পড়েছো, সেই ঘাটতিটাই হচ্ছে যে কোনো দেশের সমস্যার কারণ। আমি আগের দিন বলেছি লেনদেন ব্যালেন্সে ঘাটতি হলে দেশের অর্থনীতির স্বাস্থ্য খারাপ হচ্ছে বোঝা যায়, এবং এ একটা ইন্ডিকেশান দেয় বা একটা সিগন্যাল দেয়। কি সিগন্যাল দেয় না? সে একটা সিগন্যাল দেয় যে আমার দেশে আমদানি বেশি হচ্ছে কিন্তু সেই তুলনায় দ্রব্য তৈরি করে রপ্তানির চেষ্টা কম বা রপ্তানি করার ইচ্ছে কম, শুধু আমদানি করছি। তাহলে আমদানি যখন বেশি বেশি করছি, আমার দেশ থেকে বৈদেশিক মুদ্রা বেরিয়ে যাচ্ছে, যে ভান্ডার ছিল সেটা কমতে থাকছে। আর আমরা জানি যে যদি আমাদের বৈদেশিক মুদ্রার ভান্ডার কমতে থাকে তাহলে কিন্তু আমার দেশের
ক্ষতিকর অবস্থা হবে, বা লেনদেন ব্যালেন্সে ঘাটতি দেখা দেবে, বা আমার দেশের অর্থনীতির স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তাহলে এই রকম সিচুয়েশান যখন রিজার্ভ ব্যাংক লক্ষ্য করবে, তখন কি করবে না টাকার ভ্যালুয়েশনটা কমিয়ে দেবে। টাকার ভ্যালুয়েশন মানে এই অবস্থা থেকে এই অবস্থায় পাঠায়। তার ফলে কি হবে না, তার ফলে আমাদের দ্রব্যটা তখন কি হচ্ছে না বিদেশিদের কাছে সস্তা হয়ে যাচ্ছে। আমার লক্ষ্য কি, সরকারের লক্ষ্য কি না আমার বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বাড়ানো। তাহলে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বাড়াতে হলে সরকারকে কি করতে হবে না আমার দেশে যে দ্রব্যটা তৈরি হচ্ছে সেটা বেশি করে রপ্তানি করতে হবে বা বেশি বিক্রি করতে হবে। তাহলে এই বিক্রি করার পথে আমরা কখন কিনি, আমি অ্যাজ এ ক্রেতা কখন কিনি, যখন দামটা সস্তা হয়। যদি বিদেশিদের কাছে আমাদের দ্রব্য সস্তা হয়ে যায় তাহলে বেশি করে কিনবে, তাহলে বেশি করে কিনলে বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আবার আসতে শুরু করবে, আর বৈদেশিক মুদ্রা আসতে শুরু করা মানে লেনদেনের অবস্থা ভালো হবে। ঠিক উল্টো দিক থেকে ভাবো, যে আমরা আমদানি বেশি করতাম যার জন্য আমার দেশ থেকে বৈদেশিক মুদ্রা বেরাচ্ছিল, এখন ঠিক তার উল্টো, ওই যে উচ্ছে খাওয়ার মতো অবস্থা, যে দ্রব্যটাকে কম দামে পেতাম এখন আমার কাছে দাম বেড়ে গেছে। তাহলে আমি অ্যাজ এ ক্রেতা আমি জানি দাম যখন বেড়ে যাবে আমি তার চাহিদা কমিয়ে দেবো। তাহলে যখন আমার চাহিদা কমে যাবে তার মানে আমদানি কমে যাবে। তাহলে আমার লক্ষ্য ছিল রপ্তানি বাড়ানো, আমদানি কমানো। তাহলে এই অবমূল্যায়ন যদি একবার চালু করে দেই তাহলে দেখবে রপ্তানি বাড়ছে, আমদানি কমছে। এবার এইটা কতটা পর্যন্ত করব না, যখন দেখবো আমাদের দেশের লেনদেনের অবস্থা ভালো হয়ে গেছে, অর্থাৎ রপ্তানি বেড়ে গেছে, আমদানি কমে গেছে, তখন কিন্তু আমরা কি করব না আবার আমার টাকাকে অবমূল্যায়ন থেকে মানে টাকার ভ্যালুয়েশন তখন বাড়াবো। টাকার ভ্যালুয়েশন যখন কমে, যেমন কমাতে হয় কোনো পরিস্থিতিতে, আবার লেনদেন ব্যালেন্স যদি অনুকূলে আসে, দেশের স্বাস্থ্যের অবস্থা যদি ভালো হয়, তখন কিন্তু আবার ভ্যালুয়েশন বাড়াতে হয়। এবার তুমি বলবে যে স্যার আপনি তো বলছেন ভ্যালুয়েশন বাড়াবেন, ভ্যালুয়েশন কমাবেন, বা রিজার্ভ ব্যাংক ভ্যালুয়েশন বাড়ায় বা কমায়, সে কি তার নিজের ইচ্ছে মতো বাড়ায় বা কমায়, বা তার কি কোনো মেকানিজম আছে, বা কোন পদ্ধতিতে বাড়াতে পারে বা কমাতে পারে, সেটা আমি পরের চ্যাপ্টারে আসছি, বিনিময় হার যখন পড়াবো বা পরের কোয়েশ্চেনে আসছি, চ্যাপ্টার না পরের কোয়েশ্চেনে আসছি। তো এই যে স্বদেশি মুদ্রার অবমূল্যায়ন করে দেশের লেনদেন ব্যালেন্সের অবস্থা ভালো করতে পারে, বা দেশের লেনদেন ব্যালেন্স ভালো অবস্থায় নিয়ে যেতে পারে, হ্যাঁ কি না? আচ্ছা, 3 নম্বর আমি এবার বলছি, এই দুটো মুছে দিচ্ছি। 3 নম্বর বলছি